হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? লিটারালি স্টুডিওর ভেতরে ভিডিও করতে করতে না বোর ফিল করছিলাম বস। আর আমি যখন বোর হয়ে গেছি, আপনারও তো হবেনি। তাই হঠাৎ করে যখন মাঠে ঘাটে ঘুরে বেড়ানোর সুযোগ এসছে না, তখন ভাবলাম প্রশ্ন উত্তর পর্বটা এখান থেকেই শুরু করা যাক। অনেক বন্ধুর কমেন্ট আজকে নেওয়ার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আজকে যতটা পারবো আমি এই অ্যাটমসফিয়ার থেকেই এই প্রশ্ন উত্তর পর্বটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কেমন লাগছে অবশ্যই বলবেন। আর যে ক্যামেরাটা আমি ইউজ করছি সেটা হচ্ছে আইফোন 12 মিনির ফ্রন্ট ক্যামেরা। আর যে ভয়েসটা আপনারা শুনছেন সেটাও কিন্তু এই ফোনটার ইন্টারনাল মাইক সিস্টেমে রেকর্ড হচ্ছে। আইফোন 12 মিনি বা আইফোন 11 2022 সালের শেষের দিকে এসে বা 2023 সালে কেনা কতটা যুক্তিসঙ্গত তার উপরে কিন্তু আমাদের পরিবারে অলরেডি রিভিউ আছে। আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। তাহলে চলুন আর কোনো রকম কথা বাড়াবো না, প্রথম কোন বন্ধু কমেন্ট করেছে একবার দেখে নিই। তার ফাঁকে যদি আপনার ওই লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করার একটুও টাইম হয়ে থাকে আর অ্যাটমসফিয়ারটা এই ধরনের অ্যাটমসফিয়ারে পরবর্তী ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তাহলে চলুন শুরু করি। আজকের প্রথম বন্ধু কমেন্ট করেছেন ইসলাম শেখ। দাদা, রিয়েলমি 9 প্রো প্লাসের নাকি ওআইএস ঠিকঠাক কাজ করছে না, কিছু কিছু রিভিউ দেখেছি, এই নিয়ে কিছু কথা বলুন। রিয়েলমি 10 প্রো প্লাস যবে থেকে লঞ্চ করেছে না, রিয়েলমি 9 প্রো প্লাসের চাহিদা আরও বেড়ে গেছে। আর এটা বলতে একদমই বাধা নেই, ওই প্রাইস রেঞ্জের রিয়েলমি 9 প্রো প্লাসের ক্যামেরা সব থেকে সেরা। কিন্তু রিয়েলমি 9 প্রো প্লাসের ক্যামেরায় না একটা খ্যাঁচ আছে। কীরকম? রিয়েলমি 9 প্রো প্লাসের যে ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভিডিওগ্রাফিতে কাজ করে না, শুধুমাত্র ফটো তোলার সময় কাজ করে। এখন আপনারা বলবেন ওআইএস তো একটা সে কি ভিডিওকে স্টেবল করে দেয়, তাহলে সেটা ফটোগ্রাফিতে কীভাবে কাজ করে? ফটোগ্রাফির ক্ষেত্রে ওআইএস থাকলে সেটা লো লাইটে আরও বেটার পারফরমেন্স প্রোভাইড করে। আর রিয়েলমি 9 প্রো প্লাসের ভিডিও ক্যামেরায় যেহেতু কোনো রকম ওআইএস নেই, তাই জন্য ভিডিওর ক্ষেত্রে কোনো রকম আপনারা অ্যাডভান্টেজ পাবেন না। যথারীতি আমরা আবার স্টুডিওতে ফিরে এসেছি। পরের বন্ধু কমেন্ট করেছেন টেক খোর। একটা টেকনিক্যাল ইউটিউবার কিভাবে রেগুলারিটি মেনটেন করে, পার্সোনাল লাইফে এত কাজের পরও তারা কিভাবে 365 দিনে 365টা ভিডিও বানাতে সক্ষম হয়। কোনো দিন মনে হয় না যে আজকের দিনটা থাক, রেস্ট নিই, পরের দিন আবার ভিডিও বানানো যাবে? হ্যাঁ, এরকম প্রত্যেকটা দিনই মনে হয়। অফিস থেকে যখন টায়ার্ড হয়ে ফিরি তখন মনে হয় আজকের দিনটা থাক, কালকের দিন ভিডিও বানানো যাবে। কিন্তু রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে। দেখবেন আমার টেক নিউজ কিন্তু দেরি হয় না, মোটামুটি 9টা থেকে 9টা 5-7-এর মধ্যেই কিন্তু আমরা ডেইলি টেক নিউজগুলো আপলোড দিয়ে দিই। এছাড়াও মোটামুটি আমরা প্রত্যেক দিন ভিডিও নিয়ম মতো কিন্তু আপলোড করার চেষ্টা করে থাকি, বিভিন্ন ধরনের টপিক কভার করার চেষ্টা করে থাকি, আনবক্সিং রিভিউ এগুলো তো চলতেই থাকে। এমনও দিন যায় যেখানে হয়তো আমাদের রাত 2:30-3টে পর্যন্ত কাজ করতে হয়। এখানে একটা কথা আমি বারবার উচ্চারণ করছি, আমাদের প্রত্যেকটা টেক ইউটিউবারের কিন্তু একই অবস্থা। আপনারা হয়তো 5-7 মিনিটের ভিডিও দেখছেন, কেউ এনকারেজ করেন না লাইক বাটনটা প্রেস করে, কিন্তু তবুও আমাদের কাজ করে যেতে হয়। আর ওই 5 মিনিটের একটা ভিডিও বানাতে না মোটামুটি কখনো কখনো 3-4 ঘন্টা 5 ঘন্টাও টাইম লেগে যায়। একটা মোবাইলে বিরোল শ্যুট করা থাকে, বিভিন্ন ধরনের ইনফরমেশান আমাদের গ্যাদার করতে হয়, তারপরে যেগুলো সঠিক ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সজিবুল ইসলাম, ফোন রুট করার সুবিধা এবং অসুবিধা কী? ফোন রুট করার সুবিধা আজ থেকে 2 বছর আগে ছিল, যখন ফোনের ইউআই এত ফিচার্স ছিল না। আমরা বেশ কিছু ফিচার্সের জন্য, এক্সট্রা ফিচার্সের জন্য ফোন রুট করতাম। কিন্তু আজকের দিনে ফোন রুট করার অসুবিধা কোথায়? না, যখনই আপনি ফোন রুট করছেন ফোনের সিকিউরিটি সিস্টেম ভেঙে যায়, সঙ্গে সঙ্গে বেশ কিছু ম্যালওয়্যার সামনে চলে আসে। এমনকি যে অপারেটিং সিস্টেমটা আপনি রুট করার মাধ্যমে লোড করছেন ফোনে, সেই অপারেটিং সিস্টেমটাও নিজে একটা ভাইরাস হতে পারে। হয়তো অপারেটিং সিস্টেমের মাধ্যমে ওই স্ক্যামাররা আপনার মোবাইলের ডেটা ট্র্যাক করছে। তাই জন্য বলবো, আজকের দিনে দাঁড়িয়ে ফোনের যে নর্মাল ইউআই আসে সেখানে এত ভরে ভরে ফিচার্স দেওয়া হয় না, তার জন্য আপনার ফোনে রুট করার দরকার পড়বে না। এমনকি আপনি যদি একদম স্টক অ্যান্ড্রয়েডের জন্য একটা পিক্সেল রম একটা ফোনে রুট করে ঢোকান, সেটাতেও রিস্ক থেকে যাচ্ছে। কারণ যে অপারেটিং সিস্টেমগুলো তৈরি হয় সেগুলো কিন্তু কোনো রকম অফিসিয়াল কোম্পানি তৈরি করে না, সেগুলো প্রত্যেকটাই কিন্তু থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে রিলিজ করা হয়। টেক লাভার, দাদা স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশন 5Gতে ভয়েস ফোকাস মোড পাচ্ছি না। স্যামসাংয়ের ওয়ান ইউআই ভিডিওটা হয়তো আপনারা অনেকেই মিস করে গেছেন, আই বাটনে লিঙ্ক দিলাম, পারলে একবার দেখে আসবেন। ওয়ান ইউআই একটা নতুন ফিচার্স ইন্ট্রোডিউস করা হয়েছে, ভয়েস ফোকাস মোড। সেটা কিভাবে কাজ করে আজকের আর এই এপিসোডে বলছি না, ওই ভিডিওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। ভয়েস ফোকাস মোড যে ফিচার্সটা দেওয়া হয়েছে সেই ফিচার্সটা কিন্তু 3টে ডিভাইসের জন্য দেওয়া হয়েছে, স্যামসাং গ্যালাক্সি A33, A53, A73। আমি যে স্যামসাং গ্যালাক্সি S22 ইউজ করছি বা S22 সিরিজের কোনো স্মার্টফোনে কিন্তু ভয়েস ফোকাস মোড আসেনি, শুধুমাত্র ওই 3টে ডিভাইসে এসছে। পরবর্তীতে হয়তো স্যামসাং এই সমস্ত ডিভাইসেও রোল আউট করবে, তবে তার কোনো সিওরিটি নেই। আতিউর রহমান সজল, দাদা এত ভালোবাসি তাও কমেন্ট পড়েন না, ইদানিং উত্তরই পাই না। রিয়েলমি 10 কি আদৌ বাংলাদেশে পাবো? পেলে কবে পাবো? রিয়েলমি 10 প্রো এবং প্রো প্লাস এই দুটো স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। দুটো ফোনের একটা ফোনও আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। হ্যাঁ, তবে কার্ড ডিসপ্লে যারা একদম সস্তায় পেতে চাইছেন তাদের জন্য রিয়েলমি 10 প্রো প্লাসকে রেকমেন্ড করা যায়। বাদবাকি আর কোনো কারণ নেই। রিয়েলমি 9 প্রো প্লাস অনেক ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, ক্যামেরা অনেক বেটার। রিয়েলমি 9 প্রো প্লাসে ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন রয়েছে, রিয়েলমি 10 প্রো প্লাসে কিন্তু ব্যাক প্যানেলে
প্লাস্টিক বডি রয়েছে। এছাড়াও রিয়েলমি 10 প্রো প্লাসে কিন্তু যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে সেই ডিসপ্লেটা না স্যামসাং না ভিভোই তৈরি করেছে, সেই ডিসপ্লেটা অন্য একটা চাইনিজ কোম্পানি তৈরি করেছে। এই মুহূর্তে কোম্পানির নাম মনে পড়ছে না। সেই ডিসপ্লেটা কতদিন টিকবে বা পরবর্তীতে কোনো প্রবলেম হবে কিনা এখনও পর্যন্ত জানা নেই। তো রিয়েলমি 10 প্রো প্লাসকে এখনই আমি রেকমেন্ড করতে পারছি না। আর রিয়েলমি 10 সিরিজ কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে দেখবেন অফিসিয়ালি হয়তো বাংলাদেশে লঞ্চ করছে, আর আপনারা এই মাসের শেষের দিকে আনঅফিসিয়ালি কিন্তু ইন্ডিয়ান ইউনিটগুলো বাংলাদেশে পেয়ে যাবেন। এর পরের বন্ধু কমেন্ট করেছেন সুজন ক্রিয়েশন। দাদা অনেকদিন আগে শুনেছিলাম ভিভো ড্রোন ক্যামেরা ফোন বানাচ্ছে, কিন্তু এখনও এই ফোনটা ইন্ডিয়াতে আসেনি, আমাদের ইন্ডিয়াতে কবে আসবে ফোনটা? প্রথমেই বলি, ভিভো যে ড্রোন ক্যামেরার একটা পেটেন্ট সামনে এনেছিল সেটা কিন্তু কমার্শিয়ালি অ্যাভেলেবেল করেনি, এমনকি সেই ফোনটা কখনো লঞ্চই হয়নি, কোনো দেশেই লঞ্চ হয়নি। সেই ফোনটা শুধুমাত্র পেটেন্ট ফাইল করা হয়েছিল, বেশ কিছু রেন্ডার সামনে এসেছিল, এমনকি ওই ফোনটা ভিভো তৈরিও করেনি, হয়তো ভবিষ্যতে করবে, সুতরাং এটা নিয়ে আর আলোচনা করার এখন দরকারই নেই। বং স্যাড, দাদাভাই আপনি কেমন আছেন? এর আগেও আমি কমেন্ট করেছিলাম মোটোরোলা S30 রিয়েলমি 9 প্রো প্লাস কোন ফোনটা ভালো হবে পোর্ট্রেট ভিডিও রেকর্ডিংয়ের জন্য? আপনি যদি ক্যামেরা বাদ দিয়ে বলতেন তাহলে আমি বলতাম মোটোরোলা S30, কিন্তু ক্যামেরার দিক থেকে মোটোরোলা আজকের দিনে দাঁড়িয়েও অনেকটা পিছিয়ে। তো ক্যামেরার কথা যখন বলছেন তখন আমার মনে হয় রিয়েলমি 9 প্রো প্লাস। এমডি মনির, দাদা কাতার থেকে ভিভো ওপো রিয়েলমি ফোনগুলো নিলে বাংলাদেশে ওয়ারেন্টি প্রযোজ্য হবে? এগুলো কাস্টমার কেয়ার তো বাংলাদেশে আছে, না প্রযোজ্য হবে না, কারণ কাতার থেকে যখন আপনি ফোনগুলো নিয়ে বাংলাদেশে আসবেন সেগুলো আনঅফিসিয়াল ফোন হয়ে যাবে। আর রিয়েলমি ওপো ভিভো এরা কিন্তু কোনো রকম ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্রোভাইড করে না। ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্রোভাইড করে শুধুমাত্র একটা কোম্পানি, যার নাম অ্যাপেল। অ্যাপেলের ফোন আপনি আমেরিকায় কিনুন, বাংলাদেশে সার্ভিস পাবেন, আবার ইন্ডিয়াতে কিনুন, সেটা আমেরিকায় গিয়ে সার্ভিস পাবেন। সুতরাং অ্যাপেলের ফোন আপনি নিঃসন্দেহে বা কোনো নির্দ্বিধায় কিনতে পারেন, কিন্তু অন্য ফোন আপনি অন্য দেশে থেকে কিনে এনে যদি নিজের দেশে সার্ভিস চান সেটা কিন্তু ফ্রি সার্ভিস হবে না। আবু রাসেদ, দাদা আমার একটা প্রশ্ন ছিল, আমরা যে মোবাইলের টাইপ সি পোর্ট ব্যবহার করি সেটা ভালো নাকি আইফোনের যে লাইটনিং পোর্ট থাকে সেটা ভালো? আমার মতে টাইপ সি পোর্টটা কিন্তু বেশি কনভিনিয়েন্ট, কারণ সবাই টাইপ সি পোর্ট ইউজ করে। আপনি কোথাও চার্জার নিয়ে যেতে ভুলে গেলেও আপনি ফোনটা টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন। এমনকি টাইপ সি পোর্টে ওটিজি যেটা দিয়ে আমরা পেন ড্রাইভ কানেক্ট করি সেটার দাম কম হয়, মোটামুটি 100 টাকায় একটা টাইপ সি ওটিজি পাওয়া যায়। কিন্তু আইফোনে যে লাইটনিং কানেক্টার থাকে সেটার ওটিজির দাম প্রায় 1000 রুপির আশেপাশে। তো সেক্ষেত্রে আইফোনে লাইটনিং ছেড়ে যদি টাইপ সিতে আসে সেটা বেটার হয়। আর টাইপ সির সঙ্গে আপনি বিভিন্ন ধরনের মাইক্রোফোন অ্যাড করতে পারবেন, বিভিন্ন ধরনের হেডফোন ব্যবহার করতে পারবেন, তো এইগুলো রয়েছে। আর একটা কথা বলে দিই, অ্যাপেলের যদি লাইটনিং টু 3.5 mm যে অ্যাডাপ্টারটা হয় না গান শোনার জন্য, হেডফোন লাগানোর জন্য, সেই অ্যাডাপ্টারের দামও 1000 রুপি। আর মার্কেটে তো 70-80 রুপি খরচ করলেও টাইপ সি অ্যাডাপ্টার পাওয়া যায়, টাইপ সি টু 3.5 mm হেডফোন জ্যাক পাওয়া যায়। তো টাইপ সি বেশি কনভিনিয়েন্ট। অনুপ সরকার, দাদা নাথিং ফোন 1 রিয়েলমি 10 প্রো প্লাস এই দুটো ফোনের মধ্যে কোনটা নেওয়া ঠিক হবে? আমি হলে হয়তো নাথিং ফোন 1 নিতাম, কারণ রিয়েলমি 10 প্রো প্লাসের শুধুমাত্র ডিসপ্লে বাদ দিয়ে আর কোনো কিছুই আমার পছন্দ হয়নি। হ্যাঁ, যারা কার্ভ ডিসপ্লের মোহে পড়ে ফোন কিনবেন তাদের জন্য রিয়েলমি 10 প্রো প্লাস, না হলে নাথিং ফোন 1। নাথিং ফোন 1-এর পেছনের ব্যাক প্যানেলটা আকর্ষণীয় দেখতে লাগছে, আর রিয়েলমির ফ্রন্ট প্যানেল এবার আপনার ডিসিশন। আর সত্যি কথা বলতে কি, রিয়েলমি 10 প্রো প্লাসের যে মিডিয়াটেকের চিপসেট দেওয়া হয়েছে তার থেকে আমার মনে হয় কোয়ালকমের 778G অনেক স্টেবল প্রসেসর, আর কোয়ালকমের চিপসেট ব্যবহার করে অনেক মজা আছে। আপনি কাইন মাস্টারে যদি ভিডিও এডিট করতে চান তো অনেক স্টেবিলিটি সেখানে কিন্তু আমরা পাই। এমডি ইমতিয়াজ, দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার কয়েকটা কোশ্চেন ছিল। স্যামসাং গ্যালাক্সি A52s আনঅফিসিয়াল 42-43 হাজার টাকা দিয়ে কেনা কি ঠিক হবে? এই বাজেটে বেটার কোনো অপশান আছে না 32-33 হাজার টাকা দিয়ে রিয়েলমি 9 প্রো প্লাস? প্রথমেই বলি, আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি স্যামসাং গ্যালাক্সি A52s নিতে পারেন। রিয়েলমি 9 প্রো প্লাসের থেকে বেটার ফোন কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52s, না হলে রিয়েলমি 9 প্রো প্লাসও অনেক বেটার। স্যামসাং গ্যালাক্সি F23 5G বেটার না রিয়েলমি 9AC বেটার? রিয়েলমি 9AC বেটার, কারণ সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর রয়েছে, আর IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে। F23-তে কিন্তু TFT ডিসপ্লে রয়েছে। অনিশ জানা, দাদা আপনি বলেছিলেন যে আপডেট নাকি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কেন? আমি যদি একটা পুরনো ফোন কিনি, মানে 1 বছরের পুরনো, সেখানে যদি আপডেট না আসে তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে? এটা নিয়ে আগের কিউএনএতে আমি কথা বলেছিলাম, তবে আজকে একদম ক্লিয়ার করে দিই। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আজকে একটা নতুন রোগ তৈরি হয়েছে, এই যে কোভিড কিছুদিন আগে এসেছিল, সেই কোভিডের কিন্তু কোনো রকম ওষুধ ছিল না, তারপরে ওই ওষুধটা তৈরি হলো। এই আপডেটটাও হচ্ছে ওই একটা ওষুধের মতো। ধরুন প্রত্যেক দিন নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে, আপডেটের মাধ্যমে নতুন নতুন ভাইরাসের টিকা কিন্তু ওই ফোনটাতে দেওয়া হয়।
প্রত্যেক দিন যেহেতু নতুন ভাইরাস তৈরি হচ্ছে, আপনার ফোনটা যদি আগের দিন আপডেট হয়, পরের দিন যে ভাইরাসগুলো আসছে সেই ভাইরাসগুলো কিন্তু আপনার ফোনটা প্রতিহত করতে পারবে না। তাই জন্য ফোনের যে সিকিউরিটি আপডেট সেটা হওয়াটা প্রচণ্ড জরুরি। এছাড়াও অপারেটিং সিস্টেম আপডেট হওয়াটাও জরুরি। তাই জন্য মোটামুটি 1-2 বছর আপনি সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট ছাড়া ফোনটা চালিয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু কোথাও গিয়ে একটা লং টার্মে কিন্তু আপনার সিকিউরিটির সাথে আপনাকে কম্প্রোমাইজ করতে হয়। আহমেদ শামী দেওয়ান: দাদা, স্মার্টফোনের ক্যামেরা আর ডিএসএলআরের ক্যামেরা কোন দিক থেকে পিছিয়ে থাকে, ভিডিওগ্রাফি নাকি ফটোগ্রাফি? এখন মোটামুটি স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা আমি নিজে ব্যবহার করে দেখেছি। যদি ফটো তোলা হয় টেলিফটো সেন্সার দিয়ে, তাহলে কোনটা ডিএসএলআরের ফটো কোনটা ক্যামেরার ফটো বোঝার উপায় নেই। তবে হ্যাঁ, ফটোটা যদি জুম করে দেখা হয় তাহলে ডিএসএলআরের ফটোটা একটু কম ফাটে, মোবাইলের ফটোটা একটু ফেটে যায়, এইটুকুই ডিফারেন্স। তবে ঠিক আছে, খুব একটা ডিল ব্রেকার না। তবে ভিডিওগ্রাফির ক্ষেত্রে এখনও ডিএসএলআর বেস্ট। কারণ অনেক জায়গায় আমরা যত দামি ফোনই ইউজ করি না কেন, ভিডিওগ্রাফির ক্ষেত্রে যে পোর্ট্রেট মোড, অর্থাৎ দেখুন আমার পেছন দিকটা যে ব্লার হয়ে গেছে, প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই সেটা কিছু না কিছুভাবে আর্টিফিশিয়াল লাগে লো লাইট কন্ডিশনে। সেটা আইফোন 14 সিরিজই বলুন, আইফোন 13 সিরিজই বলুন, বা স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাই বলুন। তো ভিডিওগ্রাফির ক্ষেত্রে এখনও পর্যন্ত ডিএসএলআর এগিয়ে। তবে আমার মনে হয় এই ডিফারেন্সটা আর বেশি দিন থাকবে না, কারণ অলরেডি Xiaomi কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে একটা নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ওই যে Xiaomi 12S আলট্রা যে কনসেপ্ট স্মার্টফোনটা, যেখানে নতুন করে লেন্স লাগানো যাচ্ছিল, ওই ধরনের লেন্স চলে এলেই, যেখানে সেন্সারটা বড় হবে, বেশি করে লাইট ঢুকবে, তাহলে ডিএসএলআর সঙ্গে স্মার্টফোনের যে পার্থক্যটা সেটাও মিটে যাবে। এর পরের বন্ধু কমেন্ট করেছেন রাসেল মল্লিক: Realme 9 Pro Plus নাকি Realme 10 Pro Plus, ওভারঅল কোনটা ভালো হবে? ওভারঅল যদি আপনি দেখেন Realme 9 Pro Plus বেটার হবে। কিন্তু এটাও সত্যি, Realme 10 Pro Plus যখন অল্প দামে কার্ভ ডিসপ্লে দিচ্ছে, তখন ওই লোভটা সামলাতে পারাও কিন্তু খুব কঠিন। তো আমি হয়তো Realme 10 Pro Plus-ই নিয়ে নিতাম কার্ভ ডিসপ্লের মোহে। কিন্তু এখন যদি আপনি মোহটা ত্যাগ করতে পারেন, তাহলে Realme 9 Pro Plus সব দিক থেকে বেটার, সব দিক থেকে। ক্যামেরাতে তো আরও বেশি করে। যাই হোক, আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, তারপরেও অনেক বন্ধুর কমেন্ট পড়ে আছে, তাদের কাছে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তী যে সপ্তাহ আসবে সেখানে অবশ্যই আপনার কমেন্ট নেওয়ার চেষ্টা করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।